প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি শফিকুল ইসলাম, দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক। আজ আমি শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস, অধ্যায় 7। অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। তো তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে, সাথে অবশ্যই বই এবং খাতা কলম রেডি রাখবে। তো আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। দেখো, পৃথিবী এবং মহাকর্ষ। পৃথিবী এবং মহাকর্ষ দুটি শব্দ এখানে, কারণ আমাদেরকে যে কোনো কিছু করতে গেলে বলার আগে অবশ্যই বিজ্ঞান বিষয়, যেহেতু আমরা বিজ্ঞান করছি, তাহলে যে কোনো এক্সামিনার অথবা যে কোনো টিচার বা পরিদর্শক তোমার ক্লাসে, যদি আমি মনে করো যে আমি বিজ্ঞান পড়াচ্ছি, তো তোমাদের ক্লাসে একজন পরিদর্শক আসলো বা প্রিন্সিপাল স্যার আসলেন, জিজ্ঞেস করলেন তোমরা কি ক্লাস করছো? স্যার বিজ্ঞান ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, বলো তো বিজ্ঞান কাকে বলে? তখন যদি তোমরা না পারো তাহলে ক্লাসটা কীরকম হবে? সেই জন্য আমরা যে কোনো বিষয় পড়ার আগে সেই বিষয়ের সংখ্যাটা ভালোভাবে শিখে নিব। তাহলে বিজ্ঞান কাকে বলে আমরা অনেকেই জানি না, এরকম হয়ে থাকে। ছোটোখাটো বিষয়ে আমরা বেশি এটা দেখার চেষ্টা করি না, তো আমরা এইসব বিষয়েও জানবো। দেখো, প্রথমে আমি যেহেতু বিজ্ঞান ক্লাসটা নিচ্ছি, বিজ্ঞান কাকে বলে সেই বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি। বিজ্ঞান কাকে বলে, আসলে আমরা এমনি বলে থাকি বিজ্ঞান হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের জ্ঞান, কিন্তু সঠিক সংজ্ঞা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল এবং সুসংঘবদ্ধ জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আমি আবারও বলছি, পরীক্ষা নিরীক্ষা পরীক্ষণ পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল এবং সুসংঘবদ্ধ জ্ঞান অর্জনের প্রক্রিয়া, এটাই হচ্ছে বিজ্ঞান। কারণ বিজ্ঞান কোনো কিছুই এমনি এমনি বিশ্বাস করে না, সেটাকে পরীক্ষা করবে, নিরীক্ষা করবে, পর্যবেক্ষণ করবে, তারপর একটা ফলাফলে আসবে। তো বিজ্ঞান, তাহলে বিজ্ঞানের সংখ্যাটা তোমরা জানলে। এবার দেখো, আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। তার আমাদের পৃথিবী সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। পৃথিবী কোথা থেকে আসছে? আমরা জানি 1375 কোটি বছর পূর্বে একটা মহাবিস্ফোরণ ঘটে। একটা বিশেষ ধরনের জ্বলন্ত পিণ্ড মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। সেই মহাবিশ্ব ধীরে ধীরে শীতল হতে হতে এখন পর্যন্ত এর প্রশস্ততা বৃদ্ধি পাচ্ছে। সেই মহাবিশ্বের সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান একটি গ্রহ হচ্ছে পৃথিবী, যেখানে আমাদের মানুষের এবং অন্যান্য প্রাণীর বসবাস। এখন দেখি মহাকর্ষ কাকে বলে। মহাকর্ষ হচ্ছে এক ধরনের আকর্ষণ বল। তো আমরা জানি পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে, অর্থাৎ পৃথিবীর যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। তোমরা বইটা পড়লেই বই আরও সুন্দরভাবে অনেক কিছু দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। দেখো, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বই দেওয়া আছে যে আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না, আবার ভূপৃষ্ঠ ফিরে গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে। এর কারণ কি? আসলে এর কারণ হচ্ছে যে আমরা যা কিছু উপর দিকে ছুড়ি না কেন, তাহলে অবশ্যই নিচের দিকে আসার একটা কারণ হচ্ছে যে কেউ না কেউ টানছে। এটা থেকেই প্রথম নিউটন তার একটা চিন্তা হয় যে কেন আপেলটা নিচের দিকে পড়লো, উপরের দিকে যেতে পারতো, সাইডের দিকেও যেতে পারতো। যেহেতু নিচের দিকে পড়ছে, সুতরাং এটা কেউ না কেউ টানছে। কে টানছে? পৃথিবী টানছে। সুতরাং পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে বলা হয় মহাকর্ষ। তারপর থেকে তিনি মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন। মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন নিউটনের মহাকর্ষ সূত্রটি কি? যে সূত্রটি দেখো, আমি ওদের বইয়ে লেখা আছে, তারপরেও আমি লিখে দিচ্ছি। সূত্রটি কি হবে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা মহাকর্ষ সূত্র। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে
নিচের দিকে আকর্ষণ করে, নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলে এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো তোমরা, আমি আবার বলছি যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি এই মহাকর্ষণটা তোমাদেরকে এখন ব্যাখ্যা করে বোঝাচ্ছি। দেখো, মহাবিশ্বের যদি দুটি বস্তু, ব্যাখ্যাটা কি হবে, এরকম হবে। M1 M2, এখানে মনে করি M1 এবং M2 মনে করি M1 ও M2 ভরের দুইটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করছে এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বল F, এখানে F দিয়ে দিচ্ছি, এর মধ্যবর্তী আকর্ষণ বল F। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে কি হবে, আমরা মহাকর্ষ সূত্র অনুসারে লিখতে পারি যে প্রথমে কি বলছে, এর সমানুপাতিক। দেখো এখানে আমি আবার বলছি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু কণাদ্বয়ের ভর কি আছে, একটা আছে M1 আর আছে M2। তাহলে আমরা মাঝখানে কি চিহ্ন দিয়ে দিচ্ছি, সমানুপাতিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা দেখো, একটা হচ্ছে F সমানুপাতিক M1 M2। আমরা এই প্রথম কথাটা দেখো, আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তারপর কি আছে, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর একটা কি হবে, এর ব্যস্তানুপাতিক মানে তোমার 1 ডিভাইডেড হবে 1 ডিভাইডেড d স্কয়ার। যেহেতু বর্গের বলছে, দূরত্ব হচ্ছে d, দূরত্বের বর্গ হচ্ছে d স্কয়ার, তাহলে 1/d স্কয়ার। তোমরা আবার খেয়াল করো যে F সমান M1 M2, এটা হচ্ছে F সমানুপাতিক 1/d স্কয়ার বলে দিয়েছে। 1/d স্কয়ার হচ্ছে ব্যস্তানুপাত আর সমানুপাত হচ্ছে M1 M2। এবং দুইটা সমীকরণ যদি আমি একত্রিত করি তাহলে কি পাই, তাহলে 1 নং ও
2 নং হতে পাই, 1 নং 2 নং হতে পাই F সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। তাহলে এখানে যেহেতু মাঝখানে সমানুপাত চিহ্ন আছে, সমানুপাত চিহ্ন তুলতে গেলে আমরা একটা সমান চিহ্ন দিব, সেক্ষেত্রে একটা ধ্রুবক আসবে। দেখো এই সমানুপাত চিহ্ন তুলতে গেলে এখানে আমরা একটা সমান চিহ্ন দিব, এই সেই কারণে একটা ধ্রুবক আসবে। ধ্রুবকটা আমরা জি দ্বারা প্রকাশ করি, জি ইন্টু m1 m2 বাই d স্কয়ার। এই জি কে বলা হয় মহাকর্ষীয় বিশ্বজনীন ধ্রুবক, বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবকের সংখ্যাটা আমরা পড়াবো। তাহলে তোমরা পেয়ে গেলা f এর মান, তাহলে f এর মান তোমরা পেয়ে গেলা যে মহাবিশ্বের প্রতিটি বস্তু করে একটা প্রতি নিজ দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেটা সমীকরণ আমরা একত্র করব, তাহলে f সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। আমরা সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমরা জানি যে একটা ধ্রুবক রাশি আসবে, সেই ধ্রুবক রাশি এখানে g দ্বারা প্রকাশ করা হয়। এই g কে বলা হয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা মান আছে, আমরা মানটা পরে তোমাদের বলে দেব। দেখো তাহলে g * m1 m2 বাই d স্কয়ার, এই হচ্ছে আকর্ষণ বলের মান। তাহলে তোমরা এই পর্যন্ত আশা করি নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি পরে তোমাদেরকে অভিকর্ষণ বল সম্পর্কে আলোচনা করব। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কি পেয়েছি, বল পেয়েছি, আকর্ষণ বল পেয়েছি F। এখানে F সমান g m1 m2 বাই d স্কয়ার। তাহলে আমরা এই g কে কি বলেছি, g কে বলেছি বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন যদি বলা হয় এই g কাকে বলে, g বলতে কি বুঝো, অথবা মহাকর্ষীয় বিশ্বজনীন ধ্রুবক বলতে কি বুঝো, তাহলে আমরা এই g এর সঙ্গে এভাবে দিতে পারি যে যদি 1 কেজি ভরের দুটি বস্তু কণা, যদি 1 কেজি ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয় বা 1 মিটার দূরে থাকে, তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলের মানই হচ্ছে g এর মান, সেই বলের মান হচ্ছে g এর মান। আমি আবারও বলছি, 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে, 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান। আমি এখন দেখো তোমরা এই যে মধ্যবর্তী আকর্ষণ বল, মধ্যবর্তী আকর্ষণ বল কিসের উপর নির্ভর করে? আমার সূত্রটা কি ছিল? আমার সমীকরণটা ছিল F = g * m1 m2 বাই d স্কয়ার। এখানে যদি আমরা বস্তুর ভরকে দ্বিগুণ করি, অর্থাৎ এখানে ভর মনে করো m1 আছে 5 কেজি, m2 আছে 10 কেজি। এটা যদি আমরা করি, তো এটা এরকম দেওয়া আছে, যদি আমরা এটা দ্বিগুণ করি, অর্থাৎ m1 যদি আমরা 2 × 5 বা 10 কেজি করি, আর m2 যদি করি যে 2 × 10 বা 20 কেজি। যদি এই ভরকে দ্বিগুণ করি তাহলে আকর্ষণ বল তোমার 4 গুণ হবে, আকর্ষণ বল দ্বিগুণ হবে। ভরকে দ্বিগুণ করা হবে, আকর্ষণ বলও দ্বিগুণ হয়ে যাবে। ভরকে 4 গুণ করলে আকর্ষণ বলও 4 গুণ হয়ে যাবে। এখন আমরা দেখি যদি এর মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করা হয়, মধ্যবর্তী অর্থাৎ এই দুইটা বস্তুকে যদি এই দূরত্বটাকে দ্বিগুণ করা হয়, অর্থাৎ যদি d = 10 মিটার থাকে, তাই এখানে যদি করি d = 2 × 10 বা 20 মিটার, তাহলে এর আকর্ষণ বল, মধ্যবর্তী আকর্ষণ বল 4 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ 1/4 হবে, 4 ভাগের 1 ভাগ। যদি মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয় তাহলে এর আকর্ষণ বল 9 ভাগের 1 ভাগ হবে। এখানে দেখো আমি আবার এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে তোমাদের খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে দেখো 66 পৃষ্ঠায় নিচে দেওয়া আছে মহাকর্ষণ দর্শন আমরা দেখতে পাই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে
আকর্ষণ বল দ্বিগুণ হবে, বলের গুণফল 3 গুণ হলে বল 3 গুণ হবে। আর নির্দিষ্ট বলের দুটি বস্তুর দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে এর বল হবে 1/4, 3 গুণ করা হলে এর বল হবে 9/1 আশা করি তোমরা এই বিষয়টি খুবই সুন্দর স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এবার তোমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অভিকর্ষণ। আমরা তো পড়লাম মহাকর্ষ কাকে বলে, মহাকর্ষ পড়লাম, তোমাদের নিয়ে এবার আমরা অভিকর্ষ বল নিয়ে আলোচনা করব। দেখো অভিকর্ষণ কি বলছে, অভিকর্ষ হচ্ছে আমরা বলছি যে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। আর অভিকর্ষ একটু ভিন্ন হচ্ছে যে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর জায়গায় একটি অবশ্যই কনস্ট্যান্ট পৃথিবী থাকবে, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। আমি আবারও বলছি, পৃথিবীর সাথে পৃথিবীর অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল তাকে অভিকর্ষ বলে। তাহলে এখানে পৃথিবী অবশ্যই থাকবে, পৃথিবীর সাথে পৃথিবীর যে কোনো বস্তুর আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষণ। অভিকর্ষণ বলের সাথে যে সংশ্লিষ্ট বিষয় আছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ তাহলে অবশ্যই অভিকর্ষ বল লাগবে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। আমি আবার বলছি, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। একে জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এর স্ট্যান্ডার্ড মান হচ্ছে, আদর্শ মান হচ্ছে 9.8। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলের এই মানকে নির্ধারণ করা হয়েছে। কোথায় নির্ধারণ করা হয়েছে? 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্রতলের এই আদর্শ মান ধরা হয়েছে। জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা তোমাদেরকে এরপরে ক্লাসে সেই বিষয়ে জি এর মান কেন কম বেশি হয়, স্থান ভেদে কম বেশি হয়, কীভাবে কম বেশি হয়, সেটা আমরা পরের ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় বসে পড়াশোনা করবে, ঠিকমতো পড়াশোনা করবে। তোমার বাবা মাকে আমার সালাম জানিও। আশা করি ক্লাসটি ভালো বুঝতে পেরেছ। তোমরা এটি বাসায় ভালো করে শিখবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।